আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম ল স্কুলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান। আপনারা সকলে ভালো আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ডিয়ার স্টুডেন্টস, আমরা দ্য বার কাউন্সিল, দ্য লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, বার কাউন্সিল রুলস 1972 অ্যান্ড এটিকেট কেন, আমরা বার কাউন্সিলের 5টি নম্বরের একটি আইন শেষ করে ফেলেছি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আইন পড়াবো, সেটা হচ্ছে তামাদি আইন। কেমন? এখান থেকে প্রিলিতে আপনারা 10টা নম্বর পাবেন এবং রিটেনে আপনারা 15টি নম্বর পাবেন। তো চিন্তা করে দেখুন, ছোট্ট একটি আইন, একটু ভালো করে পড়াশোনা করলে আপনারা 25টা নম্বরের সাহায্য পাবেন, ভাইভাতেও কোশ্চেন আসতে পারে। তো আসেন আমরা আজকে বিসমিল্লাহির রহমানির রহিম করে চট করে শুরু করে দিই আজকে লেকচার 1। আর ডিয়ার স্টুডেন্ট, আরেকটা কথা আপনাদের সেটা বলে দিব, সেটা হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসটা কখনো রেকর্ডেড হয় না, এটা হচ্ছে একটা অডিও রেকর্ডেড ক্লাস। এটাকে মূল কথাকে কার্টেইল করে ছোট করে আপনাদের উপস্থাপন করা হয় যাতে আপনারা সহজে রিভাইজ দিতে পারেন। তো আসুন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকে লেকচার 1। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেটা শিখাবো সেটা হচ্ছে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, তামাদি আইন 1908। তামাদি আইন কত সালের আইন? 1908 সালের আইন। তামাদি হচ্ছে একটি আরবি শব্দ। তামাদি কি শব্দ ভাই? তামাদি হচ্ছে একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে সময়। এর অর্থ হচ্ছে সময়। তাহলে পরীক্ষায় যদি আসে তামাদি কি শব্দ? তামাদি আরবি শব্দ। তামাদি শব্দের অর্থ হচ্ছে সময়। তামাদিকে বলা হয়, তামাদি আইনকে বলা হয় শান্তির আইন, সময়ের আইন, লেক্স ফরি, আঞ্চলিক আদালতের আইন। তো তামাদি আইনের হচ্ছে 3টি নাম। তামাদি আইনকে বলা হয় শান্তির আইন, দ্য ল অফ পিস। তামাদি আইনকে বলা হয় দ্য ল অফ টাইম, সময়ের আইন। এবং তামাদি আইনকে বলা হয় লেক্স ফরি। লেক্স ফরিটা কি? আঞ্চলিক আদালতের আইন। এর অর্থ হচ্ছে বাহিরের যতই আইন থাকুক, অন্য দেশের যাহাই থাকুক, তামাদি আইন প্রযোজ্য হবে। একটা কথা আছে না, এলাকার ছেলে বলে কথা, ও এলাকার ছেলে, ওর হিসাবটা আলাদা। ঠিক তেমনি তামাদি আইন এবং সাক্ষ্য আইন, এই দুইটা আইনের হিসাবই আলাদা। কারণ এই দুটো আইনকে বলা হয় লেক্স ফরি। লেক্স ফরি মানে হচ্ছে আঞ্চলিক আদালতের আইন, আঞ্চলিক আদালতের আইন। তাহলে সাক্ষ্য আইন 1872 এবং তামাদি আইন 1908, এই দুটো আইনকে বলা হয় লেক্স ফরি, আঞ্চলিক আদালতের আইন। মূল কথাটা হচ্ছে লেক্স ফরির মূল প্রিন্সিপালটা কি? লেক্স ফরির মূল কথা হচ্ছে অন্য দেশে যাহাই থাকুক না কেন, যে আইনই থাকুক না কেন, আমার বাংলাদেশে তামাদি আইন প্রযোজ্য হবে। আমার বাংলাদেশের সাক্ষ্য আইনের প্রভাবটাই সবচেয়ে বিস্তার করবে। অন্য দুটো আইনের সাথে কম্পেয়ার করলে সাক্ষ্য আইন, তামাদি আইন প্রাধান্য পাবে, কারণ এটা হচ্ছে লেক্স ফরি, আঞ্চলিক আদালতের আইন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এইবার হচ্ছে তামাদি আইনটা কোন নীতির উপরে প্রতিষ্ঠিত, এটা আপনাদের কিন্তু রিটেনের জন্য মারাত্মক কাজ করবে এবং ভাইভাতেও আপনাকে হেল্প করবে, প্রিলিতে তো অবশ্যই আসতে পারে। তামাদি আইন আপনার এই নীতিটাকে ফলো করে, সেটাকে কি বলে? খুবই প্রিন্সিপাল, জনপ্রিয় একটা নীতি, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিলম্ব ন্যায় বিচারকে ব্যাহত করে। যেহেতু তামাদি আইন হচ্ছে সময়ের আইন, তো সময় মতো কাজ না করলে, অবশ্যই দেরি হলে ন্যায় বিচার ব্যাহত হবে। তাহলে এই প্রিন্সিপালের উপরে এই তামাদি আইন প্রতিষ্ঠিত। তামাদি আইনকে বলা হয় জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, বিলম্ব ন্যায় বিচারকে ব্যাহত করে, এই নীতির উপর প্রতিষ্ঠিত। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, বিলম্বে ন্যায় বিচার ব্যাহত হয়, এই নীতির উপর তামাদিটা আইনটার সৃষ্টি করা হয়েছে। তো এগুলি কি আপনারা রিটেনে আসলে পারবেন না? ইনশাল্লাহ অবশ্যই পারবেন। এইবার আসেন আমরা এক নজরে তামাদি আইনটা জেনে নিই। এক নজরে তামাদি আইনটা কি রকম? 1 নাম্বার, তামাদি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন। তামাদি আইন হচ্ছে একটি প্রসিডিউরাল ল। তামাদি আইনটা একটা কি আইন? তামাদি আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন। তামাদি আইন হচ্ছে 1908 সালের 9 নম্বর আইন। 1908 সালের 9 নম্বর আইন। 1908 সালের 9 নম্বর আইন। তামাদি আইনে মোট ধারা কতটি? তামাদি আইনে মোট ধারা 29টি। তামাদি আইনে মোট অনুচ্ছেদ বা আর্টিকেল কতটি? 183টি। তামাদি আইন সর্বপ্রথম কার্যকর হয় 1859 সালে। তামাদি আইন প্রথম কার্যকর হয় 1 জানুয়ারি 1989 সালে। তামাদি আইনের মোট তফসিল 3টি, দ্বিতীয় এবং তৃতীয় তফসিল বাতিল। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম তামাদি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন। প্রথম কথা, তামাদি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন। তামাদি আইনে ধারা মোট 29টি। তামাদি আইনে মোট অনুচ্ছেদ 183টি। তামাদি আইন সর্বপ্রথম কার্যকর হয়েছে 1859 সালে। কত সালে? তামাদি আইন প্রথম কার্যকর হয়েছে 1859 সালে। আর তামাদি আইন সর্বপ্রথম কার্যকর হয়
1859 সালে। আর তামাদি আইন কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সালে। তামাদি আইনের মোট তফসিল হচ্ছে 3টি, দ্বিতীয় ও তৃতীয় তফসিল বাতিল। ঠিক আছে, এই ছিল আমাদের তামাদি আইনের একেবারে মূল কথা। আমরা আসুন এবার আমরা এক নজরে 1 সেকেন্ডে কুইক একটা রিভিশন দিয়ে দিই। তামাদি আইন 1908 সালের আইন। তামাদি আইন আরবি শব্দ, তামাদি শব্দের অর্থ হচ্ছে সময়। তামাদি আইনকে বলা হয় শান্তির আইন, দ্য ল অফ পিস। তামাদি আইনকে বলা হয় সময়ের আইন, দ্য ল অফ টাইম। তামাদি আইনকে বলা হয় লেক্স ফরি, আঞ্চলিক আদালতের আইন, সাক্ষ্য আইন। এবং তামাদি আইনকে বলা হয় লেক্স ফরি, আঞ্চলিক আদালতের আইন। তামাদি আইন প্রতিষ্ঠিত হয়েছে এই নীতির উপর ভিত্তিতে, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, বিলম্বে ন্যায় বিচার ব্যাহত হয়। কেমন? এক নজরে তামাদি আইন। তামাদি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন। তামাদি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন। 1908 সালের 9 নং আইন। তামাদি আইনে মোট ধারা 29টি। তামাদি আইনে মোট অনুচ্ছেদ 183টি। তামাদি আইন সর্বপ্রথম কার্যকর হয় 1859 সালে। ডিয়ার স্টুডেন্ট, তামাদি আইন সর্বপ্রথম কার্যকর হয় কত সালে? 1859 সালে। আর তামাদি আইনটি কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সালে। তামাদি আইনে মোট তফসিল সংখ্যা 3টি, ধারা দ্বিতীয় আর তৃতীয় তফসিল বাতিল হয়ে যায়। এবং আরেকটা কথা আপনাদের শেষে বলে রাখি, তামাদি আইনের মোট ধারা ছিল আগে 31টি, 30 আর 31 ধারা বাতিল হয়ে এখন আছে 29টি। তামাদি আইনের মোট তফসিল সংখ্যা হচ্ছে 3টি ছিল, দ্বিতীয় আর তৃতীয় বাতিল হয়ে গেছে, একটা তফসিল আছে। এই ছিল আমাদের এক নজরে তামাদি আইন। চলুন আমরা চট করে অন্য একটা জিনিস জেনে নিই। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে এই তামাদি আইনের উদ্দেশ্যটা কি। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের আমি তামাদি আইন পড়াচ্ছি। একটা আইনের উদ্দেশ্য যদি আপনি না জানেন, আপনাকে যতই পড়াই কোনো কাজ হবে না। আপনাকে এমন ভাবে পড়ানো হবে যাতে আপনি বেসিক থেকে স্ট্রং হতে পারেন। কেমন? প্রিলিতে তো পাস করবেন, রিটেনও পাস করবেন, এবং সর্বোপরি কথা হচ্ছে আপনি বিষয়টা বুঝতে পারছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। আসলে এবার খেয়াল করে দেখেন তামাদি আইনটার উদ্দেশ্যটা কি, কি কারণে তামাদি আইনটাকে সৃষ্টি করা হয়েছে, কি কারণে তামাদি আইনটাকে আবিষ্কার করা হয়েছে। চলুন আমরা একটু চট করে জেনে নিই। এক নাম্বার হচ্ছে মামলার বা বিবাদকে, একটা মামলা বা সমস্যাকে নির্দিষ্ট সময় দ্বারা বারিত করে বিবাদের অবসান ঘটানো। ধরেন একটা মামলা আছে, অর্থ আদায়ের মামলা। অর্থ আদায়ের মামলা আপনি 3 বছরের মধ্যে করবেন, এটা তামাদি আইনে বলা আছে 3 বছরের মধ্যে করবেন। যেমন আপনি হক সুফার মামলা, অগ্রক্রয়ের মামলা করবেন 1 বছরের মধ্যে। বংশ পদমর্যাদার মামলা করবেন 12 বছরের মধ্যে। 12 বছরের মধ্যে করবেন। বংশ পদমর্যাদার মামলা 12 বছরের মধ্যে করবেন। তো এই যে একটা সময় দিয়ে নির্দিষ্ট করে দিছে যে ভাই এই বংশ পদমর্যাদার মামলা আপনি 12 বছরের মধ্যে নির্দিষ্ট করে দেবেন, এর বাহিরে আপনি যাইতে পারবেন না। অর্থাৎ একটা মামলা বা একটা গ্যাঞ্জাম, একটা সমস্যাকে নির্দিষ্ট সময়ের মধ্যে বারিত করে দিছে, যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার করতে হবে। তোমার কাছে টাকা পাই, 3 বছরের মধ্যে টাকার মামলাটা সলভ করে ফেলবেন। তো এই যে নির্দিষ্ট সময় দ্বারা বিবাদের অবসান ঘটানো হয়েছে, নাহলে এটা কিয়ামত পর্যন্ত একটা মামলা চলতে পারে না। একটি মামলা চিরস্থায়ী ভাবে চলতে পারে না। 2 নম্বরে বলা আছে একটি মামলা চিরস্থায়ী ভাবে চলতে পারে না, তাই নির্দিষ্ট সময়ে মামলা দায়ের করে বিবাদের অবসান ঘটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা তামাদি আইনের কাজ। একটা আইন, এই আইনটার উদ্দেশ্য হচ্ছে একটা মামলা চিরস্থায়ী ভাবে কোনোদিন চলতে পারে না। একটা মামলা চিরস্থায়ী ভাবে কোনোদিন চলতে পারে না, তাই একটা নির্দিষ্ট সময়ের মাধ্যমে মামলাটা বিবাদের অবসান ঘটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা তামাদি আইনের অন্যতম লক্ষ্য। এগুলি সব লিখিততে লিখতে হবে, ঠিক আছে, নাহলে আদারওয়াইজ পাস করতে পারবেন না। তৃতীয়, তামাদি আইন শুধু সময়কে বারিত করে, অধিকারকে কিন্তু নষ্ট করে না। তামাদি আইন কিন্তু শুধু একটা কি করে, সময় সেট করে দেয়। বংশগত পদমর্যাদার মামলা 12 বছরের মধ্যে করবেন, একটা সময় সেট করে দিছে, কিন্তু অধিকারকে নষ্ট করেনি। এবং তামাদি আইনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মামলার জট নিরসন করা। আদালতে হাজার হাজার মামলা পড়ে আছে, যদি তামাদি আইন না থাকতো সব মামলা কিয়ামত পর্যন্ত চলতে থাকতো। এ মামলা করছে, এই বাদী আরেকজন হবে, বিবাদী আরেকজন হবে, এই মামলা কোনোদিন শেষ হবে না। তাহলে তামাদি আইন দ্বারা কি হয়েছে, মামলার জট নিরসন হয়েছে। ঠিক আছে, ন্যায় বিচার নিশ্চিত করা তামাদি আইনের কাজ। তামাদি আইন যেহেতু সময় নির্দিষ্ট করে দিছে, বিচার প্রার্থী মানুষদের ভোগান্তি কমে গেছে, বিচার প্রার্থী মানুষের কষ্টের অবসান ঘটেছে। ঠিক আছে, এবং বিচারকদের জন্য বিচার করা সহজ হয়ে গিয়েছে, বিচার প্রার্থী ব্যক্তিদের জন্য ভোগান্তি কমে গিয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।
কারণ এই আইনটা প্রতিষ্ঠিত হয়েছে জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড এই নীতির অনুসারে, অর্থাৎ বিলম্ব ন্যায় বিচারকে ব্যাহত করে। আচ্ছা, আদালতের এবং বিচার প্রার্থী মানুষের মূল্যবান সময়কে বাঁচানো হয়েছে, এই ছিল তামাদি আইনের মূল গোটা উদ্দেশ্য। এবার আসেন, তামাদি আইন শুধু সময়কে বাড়িত করে, অধিকারকে নষ্ট করে না। লিখিতর জন্য এটা মারাত্মক ইম্পর্টেন্ট যে তামাদি আইন শুধু একটা সময়কে আটকায় দেয়, একটা মামলাকে সময় দ্বারা আটকায় দেয়, যে তোমার কাছে টাকা পাইছে, অর্থ আদায়ের মামলা তুমি 3 বছরের মধ্যে করবা, এর বাইরে গেলে আপনি কি করতে পারবেন না। যদি সময় পার হয়ে যায় তাহলে আদালতে মামলা করতে পারবেন না, আদালতে মামলা করতে পারবা না, আদালতে এই প্রতিকারটা চাইতে পারবা না। কিন্তু সারা বিশ্বের সবকিছু আপনার জন্য খোলা। আপনি চাইলে পুলিশের কাছে যান, আপনি চাইলে এলাকার নেতার কাছে যান, আপনি চাইলে প্রধানমন্ত্রীর কাছে যান, রাষ্ট্রপতির কাছে যান, ঠিক আছে, আপনি চাইলে বড় নেতা হর্তাকর্তা বড় মাপের মানুষের কাছে গিয়ে সমাধান নিয়ে আসেন, কিন্তু আদালতে পারবেন না। তামাদির মেয়াদ শেষ, আপনি আর আদালতে এই প্রতিকারটা পাবেন না। তামাদি যখন সময়ের মেয়াদটা শেষ হয়ে গেছে, আদালতে আর আপনি প্রতিকারটা পাবেন না। তাহলে চলুন চট করে আমরা একবার রিভিশন, কুইক রিভিশন দিয়ে দিই। তামাদি আইনের উদ্দেশ্য কি? মামলা বা বিবাদকে, একটা মামলা বা একটা সমস্যাকে নির্দিষ্ট সময় দ্বারা বাড়িত করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় সেট করে দিছে যে এই অর্থ আদায়ের মামলা 3 বছরের মধ্যে সলভ করবা। এতে কি হয়েছে, গ্যাঞ্জামটা বিবাদটা অবসান ঘটেছে, এইগুলো 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে একটা মামলা চিরস্থায়ী ভাবে চলতে পারে না। একটা গ্যাঞ্জাম কি ভাই কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী চলতে পারে? চলতে পারে না, অসম্ভব। তাই নির্দিষ্ট সময়ে মামলা দায়ের করে বিবাদের অবসান ঘটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা তামাদি আইনের অন্যতম লক্ষ্য গেল 2। তারপর 3 নাম্বার হচ্ছে কি, তামাদি আইন শুধু সময়কে বাড়িত করছে। তামাদি আইন কি করছে, একটা বিবাদ একটা গ্যাঞ্জামকে শুধু টাইম দিয়ে সেট করছে, অধিকারটা কিন্তু নষ্ট করে নাই। যদি সময় পার হয়ে যায় আপনি কি করবেন, সময় পার হয়ে গেলে আপনি আদালত বাদে বিশ্বের সবকিছু ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বিচার চান, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা, ন্যায় বিচার কি করা, নিশ্চিত করা, বিচার কষ্টের অবসান ঘটানো, ন্যায় বিচার নিশ্চিত করা, ঠিক আছে, জাস্টিস ন্যায় বিচার নিশ্চিতে কাজ করে এবং বিচার ভোগান্তি কমায়, কষ্ট কমায়, বারবার আদালতে আসতে হয় কষ্টকর, এবং আদালতের এবং বিচার প্রার্থী মানুষের মূল্যবান জীবন ও সময় বাঁচায়। এই 5টা জিনিস আপনাকে লিখিততে সুন্দর করে লিখতে হবে। এবং তামাদি আইন শুধু সময়কে বাড়িত করে, অধিকারকে নষ্ট করে না, কারণ আদালত ব্যতীত আপনার জন্য পৃথিবীর সকল দরজা খোলা। তো ক্লিয়ার, আপনারা রেকর্ডটা বারবার শুনবেন, তাহলে আপনারা ভীষণ উপকৃত হবেন। আসুন আমরা পরের টপিকে যাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ধারা 1 আর ধারা 25 একত্রে পড়বো। তো চলুন আসেন আমরা শিখে নিই কি বলা আছে। তামাদি আইনের ধারা 1-এ কি বলা আছে? তামাদি আইনের ধারা 1-এ বলা আছে, এই আইনটি তামাদি আইন 1908 নামে পরিচিত এবং এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য। এবং প্রিলির জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই অংশটা, এটা অনেক স্টুডেন্ট খেয়াল করবে না। তামাদি আইনের ধারা 1 এবং ধারা 31, ডিয়ার স্টুডেন্ট, তামাদি আইন আগে 31টা ধারা ছিল, 30 31 বাদ হয়ে গেছে, এখন আছে 29টি। কিন্তু ওই 29টি থাকলে কি হয়েছে, আগেরটা এখনো আছে, যে তামাদি আইনের ধারা 1 এবং ধারা 31 অবিলম্বে 1 জানুয়ারি 1909 1 জানুয়ারি 1909 অবিলম্বে কার্যকর হবে। তো ধারা 1টা আমরা কি বুঝলাম, এই আইনটি তামাদি আইন 1908 নামে পরিচিত। এটার অ্যাপ্লিকেশন কোথায়, সারা বাংলাদেশে, এটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য, ঠিক আছে। এবং এই পিলির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই আইনের ধারা 1 এবং ধারা 31, এই আইনের ধারা 1 এবং ধারা 31 অবিলম্বে কার্যকর হবে কি 1 জানুয়ারি 1909। ক্লিয়ার, এই ধারা 1 শেষ। তো ধারা 1 এর এইটা ইম্পর্টেন্ট, ধারা 1 এবং 31 1 জানুয়ারি 1909 অবিলম্বে কার্যকর হবে। এবার আসেন ধারা 25টা জেনে নিই আমরা চট করে, এটা 100% ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এবার পিলি পরীক্ষা, আমার মন বলতেছে এটা পরীক্ষা চলে আসবে, যে তামাদি আইন 1908 গেরিগুরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। তামাদি আইন 1908 গেরিগুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। তামাদি আইন 1908 গেরিগুরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। তামাদি আইন 1908 গেরিগুরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। আর দণ্ডবিধি 1860 ইংলিশ ক্যালেন্ডার অনুসরণ করে। ক্লিয়ার, এটা দণ্ডবিধি পড়ানোর সময় পড়াবো। তাহলে আমরা ধারা 1টা কি শিখলাম, এটা তামাদি আইন নামে পরিচিত, সারা বাংলাদেশে প্রযোজ্য। এর ধারা 1 আর 31
1 এবং 31 পয়লা জানুয়ারি 1909 অবিলম্ব কার্যকর হবে। ধারা 1 শেষ। এবং ধারা 25-এ শিখলাম তামাদি আইন গেরিগুরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। গেরিগুরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, এটা পিলির জন্য 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং রিটেনে আসলে আপনারা কিভাবে গুছিয়ে লিখবেন সেটাও আপনাদের শিখিয়ে দিব। তো চলেন আমরা চট করে অন্য ধারায় চলে যাই। ধারা 2-তে কি বলা আছে আসেন দেখি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন চলে আসছি ধারা 2। ধারা 2-তে তামাদি আইনের সংজ্ঞাগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। আর চলুন আমরা চট করে একটা একটা করে সংজ্ঞা দেখে আসি কি কি বলা আছে। দেখেন ধারা 2-তে বলা আছে সংজ্ঞা, মানে সংজ্ঞা সমূহ, ডেফিনিশনস, একাধিক সংজ্ঞা। তো ধারার 2-এর 2-তে বলা কি আছে, বিল অফ এক্সচেঞ্জ, যেটাকে আমরা বলি বিনিময় পত্র। ধারা 2-এর 2-তে কি বলা আছে, বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় পত্র। এখানে বলা আছে দুটি বিষয়কে বিল অফ এক্সচেঞ্জ বুঝায়। দুটি বিষয়কে কি বুঝায় ভাই, বিল অফ এক্সচেঞ্জ বুঝায়। একটা হচ্ছে হুন্ডি আর একটা হচ্ছে চেক। ক্লিয়ার? 2-এর 2 ক্লিয়ার আপনাদের জন্য? এটা পিলির জন্য মারাত্মক ইম্পর্টেন্ট যে বিল অফ এক্সচেঞ্জ কি, মানে সংজ্ঞা কততে বলা আছে, ধারা 2-এর 2-তে বলা আছে কেমন। আর বিল অফ এক্সচেঞ্জ বলতে দুটো বিষয়কে বোঝায়, হুন্ডি এবং চেক। বিল অফ এক্সচেঞ্জ বলতে হুন্ডি এবং চেক এই দুইটাকে বোঝায়। ধারা 2-এর 2-তে বলা আছে সংজ্ঞা বিল অফ এক্সচেঞ্জ, এটা পিলির জন্য ইম্পর্টেন্ট, এবং এটা হুন্ডি আর চেক, হুন্ডি আর চেক এই দুইটাকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ বলতে বোঝায় হুন্ডি আর চেক, হুন্ডি আর চেক এই দুইটাকে বিল অফ এক্সচেঞ্জ বোঝায়। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটা পিলির জন্য আরো মারাত্মক ইম্পর্টেন্ট, তবে এই এই 2-এর 5-এ বলা আছে সুখাধিকার বা ইজমেন্ট সম্বন্ধে। এর সাথে আপনাদের মিলিয়ে পড়তে হবে তামাদি আইনের ধারা 26 এবং 27। যখন আপনাদের 26-27 পড়াবো তখন এটা আবার 2-এর 5 মিলিয়ে পড়াবো, কেমন? এটা রেকর্ডিং এ আপনি পাবেন। তো আপনি এটা পরে পড়েন, আগে এটা বুঝেন। দেখেন 2-এর 5-এ বলা আছে, 2-এর 5-এ বলা আছে সুখাধিকার সম্বন্ধে। সুখাধিকার, এটার অনেকগুলো নাম আছে, ইংলিশে বলা হয় ইজমেন্ট। শোনেন, বার কাউন্সিল কিন্তু ইংলিশ টার্মে প্রশ্ন করতে খুব ভালোবাসে, কারণ বার কাউন্সিল কিন্তু জুডিশিয়ারির আন্ডারে। ঠিক আছে, তাহলে জুডিশিয়ারি ইংলিশ টার্মে প্রশ্ন করতে খুবই ভালোবাসে। সুখাধিকার আপনি শিখে যাবেন, পরীক্ষায় আসবে ইজমেন্ট, তখন আপনি বুঝতে পারবেন না। তাহলে ইজমেন্ট যা, সুখাধিকার তা, ব্যবহার সত্য যা, বত্ত সত্য যা, একই জিনিস। তাহলে ইজমেন্ট ইংলিশ শব্দ, বাংলা সুখাধিকার, এর আরেক সত্য ব্যবহার সত্য, আরেকটা হচ্ছে বত্ত সত্য। এই 4টা জিনিস শিখলে আর কনফিউজ হবেন না। তাহলে 2-এর 5-এ বলা আছে ইজমেন্ট সম্পর্কে, যেটাকে বলা হয় ব্যবহার সত্য, সুখাধিকার, বত্ত সত্য। তাহলে ইজমেন্ট শব্দের অর্থ হচ্ছে সুখাধিকার। সুখাধিকারের সন্ধিবিচ্ছেদ সুখ যোগ অধিকার, অর্থাৎ সুখাধিকার হচ্ছে একটি অধিকার, সুখাধিকার হচ্ছে একটি অধিকার, সুখাধিকার হচ্ছে একটি অধিকার, সুখাধিকার হচ্ছে কি একটি অধিকার, একটি অধিকার যা চুক্তি থেকে সৃষ্ট নয়, যা চুক্তি থেকে সৃষ্ট নয়। 100% পিলিতে আসবে ইনশাল্লাহ, ধরে নেন। তাহলে সুখাধিকার হচ্ছে এমন একটা অধিকার যা চুক্তি থেকে সৃষ্ট নয়। সুখাধিকার হচ্ছে এমন একটা অধিকার যা চুক্তি থেকে সৃষ্ট নয়, অর্থাৎ সুখাধিকার কখনো চুক্তি থেকে সৃষ্টি হয় না। এবার আসেন সুখাধিকারটা কি স্যার। আলোর ব্যবহার, সূর্যের আলো ব্যবহার করতে পারবেন, বাতাসের ব্যবহার, পানির ব্যবহার, পানির ব্যবহার, রাস্তায় চলাফেরার ব্যবহার, জলধারা স্রোত ইত্যাদি ব্যবহার, ঠিক আছে, এবং নদী নালা ইত্যাদি ব্যবহার করা। তো এগুলো হচ্ছে সুখাধিকারের অন্তর্ভুক্ত। এগুলো কিসের অন্তর্ভুক্ত? সুখাধিকারের অন্তর্ভুক্ত। বেসরকারি সম্পত্তি হলে 20 বছর, সরকারি সম্পত্তি হলে 60 বছর, এটা প্রমাণ করা লাগে, ধারা 26-এ বলা আছে। এতটুকু শুধু মাথায় রাখেন। আসেন আমরা পরবর্তী সাবসেকশন গুলো দেখে আসি, চট করে চলুন জেনে আসি। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন চলে যাচ্ছি ধারা 2-এর 7, তামাদি আইনের ধারা 2-এর 7, ধারা 2 উপধারা 7 এবং দণ্ডবিধির ধারা 52। এই দুইটা জায়গায় একই কথা বলা আছে, সেটা হচ্ছে গুড ফেইথ। গুড ফেইথ, সরল বিশ্বাস। তাহলে সরল বিশ্বাস সম্বন্ধে তামাদি আইনের বলা আছে ধারা 2 উপধারা 7-এ এবং দণ্ডবিধি 1860-এ বলা আছে 52 ধারায়। ক্লিয়ার? এই দুইটা মার্চ করে পরীক্ষায় লিখতে হবে। তো গুড ফেইথ, সরল বিশ্বাস, যখন কোনো কাজ যত্ন, মনোযোগ এবং সতর্কতা দিয়ে করা হয়, যখন কোনো কাজ যত্ন, মনোযোগ এবং সতর্কতা, যখন কোনো কাজ যত্ন, মনোযোগ, সতর্কতা এই তিনটি দিকে খেয়াল করে করা হয়, তখন সেটাকে গুড ফেইথ বলে। ইংলিশে বলা হয় ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। অর্থাৎ কোনো কাজ যদি গুড ফেইথ দিয়ে করা হয়, তারপর যদি সেই কাজে ভুল হয়,
তখন সেটা অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ গুড ফেথ বা সরল বিশ্বাস, অর্থাৎ সরল বিশ্বাসে কোনো কিছু করলে অপরাধ হয় না, সততার সাথে কোনো কিছু করলে অপরাধ হয় না। ক্লিয়ার? তাহলে তামাদি আইনের ধারা 2-7, ধারা 2 উপধারা 7 এবং দণ্ডবিধির ধারা 52-তে, দণ্ডবিধি 1860-এর ধারা 52-তে গুড ফেথ সম্পর্কে বলা আছে, কোনো কাজ যখন যত্ন, মনোযোগ এবং সতর্কতা দিয়ে করা হয় তখন সেটাকে সরল বিশ্বাস বলে গণ্য করা হয়। ইংলিশে বলা হয় ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো কাজ যত্ন, মনোযোগ এবং সতর্কতা দিয়ে করা হয় এমন কাজকে বলা হয় গুড ফেথ। ইংলিশে বলা হয় ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ক্লিয়ার? এখন চলেন আমরা পরবর্তী সেকশনে চলে যাই। ডিয়ার স্টুডেন্টস, এখন আসেন আমরা তামাদি আইনের ধারা 2 উপধারা 9 পড়ব। তো ধারা 2 আর উপধারা 9-তে বলা আছে প্রমিসরি নোট বা অঙ্গীকার পত্র। তো তামাদি আইনের ধারা 2 এর উপধারা 9-এ প্রমিসরি নোট বা অঙ্গীকার পত্র সম্পর্কে বলা আছে। ডিয়ার স্টুডেন্ট, আরেকটা জিনিস খেয়াল করবেন, এর সাথে আপনাকে মিলিয়ে পড়তে হবে তামাদি আইনের ধারা 19 আর ধারা 20। ধারা 19 আর 20 যখন আপনাদের পড়াবো, ধারা 19 আর 20 যখন পড়াবো তখন আবার আমাদের এই ধারা 2 এর 9 একসাথে পড়তে হবে। এটা রিটেনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। কেমন? এবং এই অংশটা প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন চট করে জেনে নেই। প্রমিসারি নোট বা অঙ্গীকার পত্র, প্রমিসারি নোট বা অঙ্গীকার পত্র এটা কি একটা দলিল? এটা কি একটি দলিল। প্রমিসারি নোট বা অঙ্গীকার পত্র এটি একটি দলিল। এই অঙ্গীকার পত্র যে তৈরি করে, যে মেকার, যে প্রস্তুত করে, যে অঙ্গীকার পত্রটা তৈরি করে সে বাধ্য থাকে, সে কি থাকে? বাধ্য থাকে। কিসে বাধ্য থাকে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানে। এতটুকু আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু বলেন। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা চট করে একটু জেনে নেই এই ব্যাপারটা যে ধারা 2 উপধারা 9-তে বলা আছে প্রমিসরি নোট বা অঙ্গীকার পত্র। এর সাথে আপনাদের তামাদি আইনের 19 আর 20 একত্রে পড়তে হবে। আপনাদের যখন 19-20 পড়াবো তখন আবার এটাকে আবার মনে করিয়ে দিব আপনাদের। ঠিক আছে? তো প্রমিসরি নোট হতে গেলে আপনাকে তিনটি জিনিস খেয়াল রাখতে হবে। প্রমিসরি নোট একটি কি? দলিল। পরীক্ষা আসবে প্রমিসরি নোট কি? একটি দলিল। এই দলিলটা যে প্রস্তুত করে, যে মেকার, যে তৈরি করে সে বাধ্য থাকে। সে কি থাকে? বাধ্য থাকে। কিসে বাধ্য থাকে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানে বাধ্য থাকে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি। রাকিব নামে একটা ছেলে, সে কি করছে? রনির সাথে একটা চুক্তি করছে যে ভাই আমি তোর সাথে প্রমিসরি নোট করলাম যে আমি তোর কাছ থেকে 50,000 টাকা নিলাম, 50,000 টাকা নিলাম, আমি 1 বছরের মধ্যে এটা পে করে দিব তোকে। ঠিক আছে? তাহলে এই দেখেন, তাহলে প্রমিসরি নোট হচ্ছে একটা দলিল। এই দলিল প্রস্তুত করছে কে? এই দলিল প্রস্তুত করছে রাকিব। এখন সে বাধ্য হয়ে গেছে এই 50,000 টাকা 1 বছরের মধ্যে পরিশোধ করতে। এটাই হচ্ছে প্রমিসরি নোট। এটার সাথে তামাদি আইনের ধারা 19 আর 20 মিলিয়ে পড়তে হবে। তাহলে প্রমিসরি নোট একটা দলিল। এই দলিল প্রস্তুতকারী ব্যক্তি বাধ্য থাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানে। শেষ প্রমিসরি নোট। এইবার আসেন ধারা 2 এর 10। এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সেটা হচ্ছে আপনারা তো অ্যাডভোকেট হবেন, তাই না? তাহলে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলা। ঠিক আছে? তাহলে ধারা 2 এর 10-এ বলা আছে মামলাটা কি। মামলা হতে গেলে দুইটা জিনিস মামলা না, দুইটা জিনিস মামলা না। এক, আপিল কোনো মামলা না, আপিল কোনো মামলা না, আপিলকে মামলা বলা যাবে না, আপিলকে মামলা বলা যাবে না। দুই, দরখাস্তকে মামলা বলা যাবে না, আপিলকে মামলা বলা যাবে না, দরখাস্তকে মামলা বলা যাবে না, আপিলকে মামলা বলা যাবে না, দরখাস্তকে মামলা বলা যাবে না। এটা প্রিলির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যে মামলা দুটি জিনিসকে মামলা বলা যায় না, আপিলকে মামলা বলা যায় না, দরখাস্তকে মামলা বলা যায় না। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা এই দুটো জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছেন। আসেন এবার 2 এর 11-তে চলে যাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আজকে তামাদি আইনের একদম লাস্ট পর্যায়ে, আজকে লেকচার 1 এর শেষ পর্যায়ে চলে এসেছি। ঠিক আছে? তো এটা মনোযোগ দিয়ে খেয়াল করি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ধারা 2 এর 11, 2 এর 11, ধারা 2 এর 11, ধারা 2 উপধারা 11, ধারা 2 উপধারা 11-তে বলা আছে ট্রাস্টি সম্পর্কে। ট্রাস্টি সম্পর্কে বলা আছে, ট্রাস্টি সম্পর্কে বলা আছে তামাদি আইনের ধারা 2 উপধারা 11 এবং এর সাথে পড়তে হবে তামাদি আইনের 10 ধারা, তামাদি আইনের 10 ধারা। এই দুইটা মিলিয়ে পড়তে হবে এবং এখান থেকে আপনার প্রিলিতে অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো ডিয়ার স্টুডেন্ট, আগে ট্রাস্টিটা একটু বুঝাই। ট্রাস্টিটা হচ্ছে
আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান, আমি কি করছি, আমি 1 কোটি টাকার মালিক। ঠিক আছে, আমি চিন্তা করলাম যে 1 কোটি টাকা দিয়ে আমি কি করব। ঠিক আছে, তখন আমি কি করলাম, রনি নামে একটা ছেলে ডাক দিলাম, বললাম রনি আমি 1 কোটি টাকা তোমাকে দিয়ে দিলাম, তোমার হাতে দিলাম, তুমি কি করো, 1 কোটি টাকা দিয়ে গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য করো। কেউ যদি কোনো ছেলে যদি লেখাপড়া করতে না পারে, ওই টাকা দিয়ে তার লেখাপড়ার ব্যবস্থা করো। বেকার থাকলে কর্মসংস্থানের ব্যবস্থা করো। তাহলে আমি আমার যে অর্থটা কাকে দান করলাম, রনিকে দায়িত্ব দিলাম 1 কোটি টাকা যাতে গরিবদের বিনিময় করে। তাহলে আমি হচ্ছি ট্রাস্ট ওনার, তা রনি হচ্ছে ট্রাস্টি। রনি হচ্ছে কি, ট্রাস্টি। ট্রাস্টি কি, যার উপরে ট্রাস্টের দায়িত্ব অর্পিত হয়, যার উপরে ট্রাস্টের দায়িত্ব অর্পিত থাকে তাকে বলা হয় ট্রাস্টি। আর এই গরিব মানুষদের বলা হয় বেনিফিশিয়ারি, উপকৃত ব্যক্তি। ঠিক আছে, তাহলে ট্রাস্টি কি, যার উপরে ট্রাস্টের দায়িত্ব অর্পিত থাকে। এই ট্রাস্টি সম্পর্কে বলা আছে ধারা 2 উপধারা 11-তে। কি বলা আছে, 3 শ্রেণীর ব্যক্তি ট্রাস্টি হতে পারবে না। 3 শ্রেণীর ব্যক্তি ট্রাস্টি হতে পারবে না। ঠিক আছে, একটা হচ্ছে বেনামিদার, যার নামে অঢেল সয় সম্পদ, নিজের নামে, স্ত্রীর নামে, সন্তানের নামে, 14 গোষ্ঠীর নামে সয় সম্পদ, একে বলা হয় বেনামিদার। বেনামিদার ট্রাস্টি হতে পারবে না। বেনামিদার ট্রাস্টি হতে পারবে না। বেনামিদার ট্রাস্টি হতে পারবে না। তারপর হচ্ছে মর্গেজি। মর্গেজি হচ্ছে যার ঋণ, বন্ধকি ঋণ আছে, যার বন্ধকি ঋণ গ্রহণ করেছে যিনি, তিনি ট্রাস্টি হতে পারবে না। এবং রং ডুয়ার, রং ডুয়ার অর্থাৎ যে অন্যায়ভাবে অন্যের সম্পত্তি দখল করে, যিনি অন্যায়ভাবে অন্যের সম্পত্তি দখল করে তাকে বলা হয় রং ডুয়ার, ইনিও ট্রাস্টি হতে পারবে না। তাহলে ধারা 2 উপধারা 11-তে বলা আছে ট্রাস্টি সম্পর্কে। ট্রাস্টি হচ্ছে যার ঘাড়ে, যার উপরে ট্রাস্টের দায়িত্ব অর্পিত হয় তাকে ট্রাস্টি বলা হয়। 3 শ্রেণীর ব্যক্তিকে ট্রাস্টি বানানো যাবে না, এরা ট্রাস্টি হতে পারবে না, এরা অযোগ্য। বেনামিদার, বেনামিদার ট্রাস্টি হতে পারবে না। মর্গেজি, যার বিরুদ্ধে বন্ধকি ঋণ গ্রহীতা, যে বন্ধকি ঋণ গ্রহণ করেছে। রং ডুয়ারার, যে অন্যায়ভাবে অন্যের সম্পত্তি আত্মসাৎ করে। এই 3 শ্রেণীর ব্যক্তি হতে পারবে না। আশা করি আপনি ক্লিয়ার ভাবে বুঝছেন। পিলিতে আসলে ইনশাল্লাহ পারা যাবে না ভাই। এবার এই 2-11 সাথে মিলিয়ে পড়তে হবে 2-10। 2-10 এটা পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। বলা আছে ট্রাস্টি যদি আলট্রা ভাইরাস করে, ট্রাস্টি যদি আলট্রা ভাইরাস করে, আলট্রা ভাইরাস হচ্ছে ক্ষমতার বাহিরে গিয়ে কাজ করে। আমি রনিকে বলছি তুই 1 কোটি টাকা গরিবদের দান করে দে, রনি করছে কি 1 কোটি টাকা দিয়ে 50 লাখ টাকা দিয়ে নিজে একটা ফ্ল্যাট কিনে নিছে। তাহলে আমি করে ফ্ল্যাট কিনতে বলছি, তাহলে ওর ওই ক্ষমতার বাহিরে গিয়ে কাজ করছে না, ক্ষমতার বহির্ভূত কাজ করছে না, এখতিয়ারের সীমানার লঙ্ঘন করছে না। এই যে সীমানা লঙ্ঘন করা, তুই লিমিট ক্রস করিস না, এই যে লিমিট ক্রস করারে বলা হয় আলট্রা ভাইরাস। আমরা আগের চরে বলি না যে তুমি তোমার সীমা ছাড়াইও না, তুমি তোমার লিমিট ক্রস করো না। এই যে লিমিট ক্রস করাটাকে ইংলিশে আইনের ভাষায় বলে আলট্রা ভাইরাস করা। ট্রাস্টি যদি আলট্রা ভাইরাস করে, অর্থাৎ ট্রাস্টের যে দায়িত্বটা সে পালন তো করেই নাই, উল্টা এমন কাজ করছে যেটা কথা ছিল না ট্রাস্ট আইন অনুসারে, তখন তার বিরুদ্ধে কোনো তামাদি নাই, যে কোনো সময় তার বিরুদ্ধে মামলা করা যাবে। পরীক্ষা আসবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, কার বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা যাবে, কার কোনো তামাদি নাই। উত্তর হচ্ছে ট্রাস্টির কোনো তামাদি নেই। ট্রাস্টি যদি আলট্রা ভাইরাস করে তার বিরুদ্ধে কোনো তামাদি নেই। ট্রাস্টি যদি আলট্রা ভাইরাস করে তার বিরুদ্ধে কোনো প্রকার তামাদি নাই, বলা আছে ধারা 10-এ। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের লেকচার এখানেই শেষ। আমি চট করে 1 মিনিট আপনাদের বুঝিয়ে দিই। ধারা 2-11-তে বলা আছে ট্রাস্টি সম্পর্কে 3 শ্রেণীর ব্যক্তি ট্রাস্টি হতে পারবে না। এক হচ্ছে বেনামিদার হতে পারবে না, মর্গেজি হতে পারবে না, রং ডুয়ারার হতে পারবে না। এটা 2-11-তে বলা আছে 3 শ্রেণীর ব্যক্তি হতে পারবে না, বেনামিদার, মর্গেজি, রং ডুয়ারার। আচ্ছা, রং ডুয়ার। এবার 2-10-এ বলা আছে ট্রাস্টি যদি তার সীমানা লঙ্ঘন করে, আলট্রা ভাইরাস করে, তখন তার কোনো তামাদি নাই, তার বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা যাবে, যে কোনো সময় মামলা করা যাবে। পরীক্ষা আসবে কোন শ্রেণীর ব্যক্তির কোনো তামাদি নাই, উত্তর হচ্ছে ট্রাস্টির। কারণ সে কি করছে, ধারা 10 অনুসারে আলট্রা ভাইরাস করছে, তার ক্ষমতার বহির্ভূত কাজ করছে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে ছিল তামাদি আইনের প্রথম লেকচার। ইনশাল্লাহ কালকে পরবর্তী লেকচার আপলোড করা হবে। ইব্রাহিম ল স্কুলের সাথে থাকেন, ঠিক আছে? আর যারা ভর্তি হতে চান 01823181010, 1000 টাকা মান্থলি কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারবেন, ঠিক আছে? এখানে বিকাশ, রকেট, নগদ সব অ্যাভেলেবল, ঠিক আছে? আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।